যাই হোক, সকলের কাছে ক্ষমা প্রার্থী। আগের লাইভটা আমি বুঝতে পারছিলাম না যে শোনা যাচ্ছে কিনা, তাই ওটাকে ডিলিট করে আবার নতুন করে আমি লাইভে আসলাম। আজকের লাইভের মুখ্য বিষয় যে আমাদের আগামী 28 তারিখ বৃহস্পতিবার আমাদের মহামিছিল আয়োজন করা হয়েছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ গ্রুপের পক্ষ থেকে। তাই যারা লাইভটা শুনছেন বা পরে লাইভটা শুনবেন, সকলের কাছে অনুরোধ করব যে আপনারা শেষ পর্যন্ত লাইভটা শুনবেন। আজকে আমরা প্রায় 650 দিনের উপর শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আপনারা সকলেই জানেন যে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, এবং সেখানে আমরা আমাদের যে দাবি দাওয়া, যে গেজেট মেনে ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত যে সিটটা আপডেট করতে হবে তার দাবিতে আমরা অনড় হয়ে আছি। এবং আমাদের শেষ পর্যন্ত প্রতিজ্ঞা আছে যে শেষ পর্যন্ত আমাদের এই লড়াইটা জারি থাকবে। কারণ আমরা জানি যে আমাদের সঙ্গে যে বঞ্চনা করা হয়েছে, যে প্রতারণা করা হয়েছে, সেটা রাজ্য সরকার সহ মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রত্যেকটা দপ্তরের, শিক্ষা দপ্তর থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনের প্রত্যেকটা আধিকারিক অবগত আছেন যে এই চাকরি প্রার্থীদের জীবন থেকে যে 10টা বছর কেড়ে নেওয়া হয়েছে, একটা যুগ কেড়ে নেওয়া হয়েছে, এবং জীবনের সব থেকে মূল্যবান যে মুহূর্ত, যে সময়গুলো, সেই সময়গুলো আমাদের জীবন থেকে আজকে কেড়ে নেওয়া হয়েছে। এবং আমরা একটা আজকে নরকের কীটে পরিণত হয়েছি। আপনারা যারা লাইভটা শুনছেন, আপনাদের প্রত্যেকের মনের কথা একটাই যে আজকে প্রত্যন্ত গ্রামে গঞ্জে আমরা যেখানে বড় হয়ে উঠেছি, আমাদের মেধাগুলো সেখানে বড় হয়ে উঠেছে। আজকে আমাদের আত্মীয় স্বজন, আমাদের স্কুল শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই জানেন যে আমরা কি অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন, রাতের পর রাত, ঝড় বৃষ্টি বাদল বর্ষা, সেই ছোট থেকে শুরু করে একবারে MA BEd পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছি। সেই দিনগুলোর কথা মনে পড়লে আজকে আমাদের চোখে জল আসে। এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা একটা বড় আশা নিয়ে 2011 সালে পশ্চিমবঙ্গে প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা নিয়ে এসেছিলাম। সেই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আমাদের জীবন যৌবনের সোনালী স্বপ্নের মূল্যবান যে 10টা বছর অতিক্রান্ত হয়েছে। আমাদের ভাবতে অবাক লাগে যে আজকে আমাদের জীবন পরিণতিগুলো কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সমাজে আজকে আমাদেরকে মুখ লুকিয়ে চলতে হয়। আমরা গ্রামের মানুষদের, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, বৃদ্ধ বৃদ্ধা যারা আছে, তারা আমাকে প্রতিনিয়ত আমাদেরকে জিজ্ঞাসা করে, কিরে তোদের এই চাকরিটা কবে হবে কি না হবে, এই বৃত্তান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী যদি লাইভটা শুনে থাকেন, তাহলে আগেও বলেছি, এখনও বলছি, আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের অভিভাবকরা একটা কথাই বলেন যে তোদের চাকরিটা আর হলো না। সব কিছু হলো, কিন্তু তোদের এত পড়াশুনো করলি, এত পড়াশোনায় ভালো তোরা, কিন্তু তোরা চাকরি পেলি না। আজকে অযোগ্য কিছু ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে, এটা লজ্জা আমাদের কাছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে রাজনৈতিক জীবন যদি আমরা দেখি, এই সরকারের যদি রাজনৈতিক জায়গা দেখি, তাহলে আমাদের আপার প্রাইমারির সবথেকে কলঙ্কিত একটা অধ্যায় এই সরকারের আমলে, এটা অস্বীকার করা কোনো জায়গা নেই। আমরা দেখেছি 2014 সালে একই সঙ্গে নোটিফিকেশান হয়েছে প্রাইমারি এবং আপার প্রাইমারি। সেখানে প্রাইমারির নিয়োগ একাধিকবার হয়ে যাচ্ছে। প্রাইমারিতে এমন কি মধ্য আছে যে সেই নিয়োগ প্রক্রিয়া বারবার হয়ে যাচ্ছে। 2014 সালে 2014 যারা চাকরি পায়নি অথচ পাস করে আছে, তাদেরকে আবার পুনরায় 2016 সালে ইন্টারভিউ নিয়ে আবার নিয়োগ হলো। 2017 সালে প্রাইমারিতে ফর্ম ফিল আপ হলো। 2020-তে গিয়ে পরীক্ষা হলো। 22-এ পরীক্ষা, 23-এ পরীক্ষা, একাধিক নিয়োগ। কিন্তু একটা অতলে, একটা কালো অন্ধকারের মধ্যে থেকে গেল সেই আপার প্রাইমারি। আজকে আমরা সেই বঞ্চিত চাকরি প্রার্থী, মাননীয়ার রাজনৈতিক জীবনে একটা কলঙ্কিত অধ্যায়। যারা 2014 সাল থেকে টানা 2024 সাল পর্যন্ত দীর্ঘ 10টা বছর আজকে কাতরিয়ে আমরা বালিশ ভেজাচ্ছি দিনের পর দিন, রাতের পর রাত। অনেকের বয়স শেষ হয়ে গেছে, পরিবারগুলো ভেসে গেছে। আজকে
অনেক বন্ধু বান্ধবের মুখের দিকেও আমরা তাকাতে পারি না, আমরা তো আমাদের দিকে তাকাতেই পারি না। আমাদের এমন কিছু বন্ধু বান্ধব আছে যারা একেবারে প্রত্যন্ত ফ্যামিলি থেকে উঠে আসা, কিচ্ছু নেই, তারা আজকে মাঠে কাজ করছে, আমার নিজের চোখের সামনে আছে। যদি তাদের চেহারাগুলো দেখা যায় তাহলে দেখা যাবে যে একটা টোটো চালকের যে চেহারার যে গ্ল্যামার বা গ্লেজ আছে, খুব বাস্তব কথা, কিন্তু সেই ছেলেটার মুখে বা সেই মেয়েটার মুখে কিন্তু নেই। মানে বোঝা যাচ্ছে যে তার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। আজকে MA BEd করতে গিয়ে আমরা দেখেছি যে BEd কলেজগুলোতে কী পরিমাণ ফিজ নেয়। আমরা যখন 2013, 14, 15 আমরা যে BEdটা করেছি, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ করে পর্যন্ত BEd-এর ক্ষতি হয়েছে, মানে ভর্তি ফিজ লেগেছে। বাড়ি ঘর, কেউ জমি জায়গা বন্দুক দিয়ে বিক্রি করে, সোনাদানা বন্দুক দিয়ে তারা আজকে এই BEd করে তারা আপার প্রাইমারি চাকরির জন্য তারাই বসেছিল, কিন্তু চাকরি পায়নি। টাকার পর টাকা, যেখানে আমরা ভর্তি হয়েছি সেখানে টাকা খরচ হয়েছে, স্কুল কলেজ টিউশন নিতে প্রচুর টাকা আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু দিনের শেষে আমরা কিচ্ছু পাইনি। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী স্টিল দাঁড়িয়ে আছেন। আজকে বঞ্চিত আমরা নই, আমাদের যারা নিষ্পাপ নির্বোধ যে শিশুগুলো আছে স্কুলে, আপার প্রাইমারি স্কুলগুলোতে, সেইগুলোতে তারা কিন্তু 10টা বছর উপযুক্ত শিক্ষক পায়নি। তারা যথার্থ যে শিক্ষক 35:1, 35-এ একজন তারা পায়নি। সেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। আর তার সাথে সাথে আমরা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মুখে মুখে যে সরকার তোদের চাকরিগুলো দিল না। আমাদের এই মঞ্চে এরকম ক্যান্ডিডেট আছে 2011 সালে যাদের বয়স 48 বছর, 52 বছর, তারা কবে কিভাবে আর পরীক্ষায় বসবে? তার জন্য দায়ী কারা? আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান উকিল আমাদের সৌমেন্দ্রনাথ বাবু, তিনি ফিউচার ভ্যাকান্সির কথা বলছেন, কিন্তু ফিউচার ভ্যাকান্সি কোনটা হবে? আমাদের নিয়োগ প্রক্রিয়ার যেটা আছে সেটাই তো, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যেটা আছে সেটা তো আমাদেরকে দিতে হবে। 18 সাল থেকে 19 সালে যে ইন্টারভিউ হয়েছিল, প্যানেল হয়েছিল, তার আগে যে ভ্যাকান্সিটা, সেই ভ্যাকান্সিটা তো আমাদের ভ্যাকান্সি। তারপরেও যদি আপনারা ধরেন 2022 সাল পর্যন্ত, 21 সাল পর্যন্ত ইন্টারভিউ চলছে, সেই ভ্যাকান্সিটাও আমাদের প্রাপ্য। তারপরে আপনি যে ভ্যাকান্সিটা আছে সেটা ফিউচার ভ্যাকান্সির মধ্যে পড়ে। আজকে 2019 সালে যদি ইন্টারভিউ হয়, তাহলে ইন্টারভিউর আগে যে ভ্যাকান্সিটা, সেটা তো গেজেট অনুসারে ওই অ্যাড করে তবেই তো সেটা নিয়োগ ইন্টারভিউ হবে, তাহলে সেটা ফিউচার ভ্যাকান্সির কী আছে? আপনার কাছে একবার প্রশ্ন করতে চাই যে আপনার কি কোনো ছেলে মেয়ে আছে? সেই ছেলে মেয়ের জীবন থেকে কি 10টা বছর চলে গেছে? আপনারা তো প্রচুর টাকা, লাখ লাখ টাকা ইনকাম করেন, আপনার ছেলে মেয়ের সে চেয়ারে বসে থাকলেও হয়ে যাবে, কিন্তু আমাদের মতো যারা গ্রামে বসে আছি, আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আছি, তাদের জীবন কীভাবে অতিবাহিত হচ্ছে? ফলে যখন সওয়াল জবাব করবেন, একটু ভাবনা চিন্তা করে করবেন যে এই ছেলেগুলো জীবন থেকে কি চলে গেছে, এরা কি পেয়েছে আর কি পায়নি। মাননীয় বিচারপতির কাছেও আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদের সুরাহা করুন। আমরা বঞ্চিত হয়েছি, যেখানে অপদার্থ স্কুল সার্ভিস কমিশন আমাদের 2014 সাল থেকে 24 সাল 10টা বছর কেড়ে নিয়েছে, আমাদের স্বপ্নগুলো কেড়ে নিয়েছে। সেই স্বপ্নগুলো ফিরে পাওয়ার জন্য, আমাদের বঞ্চনার ইতি ঘটানোর জন্য, অন্ধকারময় জীবনের অবসান ঘটানোর জন্য আমরা শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয়েছি। বিচারটা এর সঙ্গে কিন্তু হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ, তাদের পরিবারের জীবনগুলো জড়িয়ে আছে। এক লহমায় সব শেষ হয়ে যাবে। এরপর এমন ক্যান্ডিডেট আছে, সেই ক্যান্ডিডেটগুলো আত্মহত্যা করবে, কারণ তারা এই চাকরির পরীক্ষায় বসতে গিয়ে হাজার হাজার টাকা তারা খরচ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, সর্বশান্ত হয়ে গেছে। তাদের পরিবারগুলোর মুখের দিকে তাকানোর কেউ নেই। একবারও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দেখা করেননি। আজকে নির্বাচনী প্রচারে প্রত্যেকটা গ্রামে গ্রামে হয়তো উনি ঘুরবেন, কিন্তু আমাদের কাছে আপনি আসুন, প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়ে, প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা বুথের ছেলে মেয়েরা ওই শহীদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আছে। আপনি যখন প্রত্যেকটা গ্রামে ঘুরবেন,
তার আগে আমাদের সাথে ঘুরুন। আপনি আমাদের এই মহামিছিলে অংশগ্রহণ করুন। আগামী 28শে মার্চ বৃহস্পতিবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আসুন, কথা বলুন এবং সেখান থেকে বার্তা দিন। আপনার ভোটের প্রচার এমনি হয়ে যাবে, কিন্তু আমাদের জীবন থেকে যে 10টা বছর চলে গেছে সেই 10টা বছরের আপনি অবসান ঘটান। অন্তত প্রত্যেকটা লোক জানুক, বুঝুক যে না, শেষ পর্যন্ত 10টা বছর কেড়ে নিলেও অন্তত শেষ পর্যন্ত উনি সুরাহা করেছেন। আমরা সেই সুরাহার তাগিদে আমরা কলকাতা রাজপথে আবার নামতে চলেছি, শুধু আপনার কাছে এই দাবিটা পৌঁছানোর জন্য। কিন্তু তার আগে আজকে লাইভের যে মূল বিষয়, আমাদের যারা সহযোদ্ধা আছেন দিনের পর দিন, যারা আপনারা এই গ্রুপে বসে আছেন শুধু আপডেট নেওয়ার জন্য, তাদের কাছে বলবো, যদি আপনাদের বিবেক থাকে, আপনাদের মনুষ্যত্ব থাকে, আর আপনাদের বাবা মা আত্মীয় স্বজন যে অক্লান্ত পরিশ্রম করে তাদের গচ্ছিত টাকা বা সম্পত্তি বিক্রি করে আপনাদেরকে এই বিএড করিয়েছে, MA করিয়েছে, যদি তাদের মুখের দিকে তাকান, যদি বিবেকে লাগে, তাহলে আগামী 28শে মার্চ বৃহস্পতিবার আপনারা ধর্মতলা চত্বরে আমাদের সুবোধ মল্লিক স্কয়ার থেকে ওয়েলিংটন হয়ে ডরিনা ক্রসিং হয়ে আমাদের শহীদ মিনারে সেখানে আমাদের সভা হবে। আপনারা সেখানে অবশ্যই সেখানে সব দিন সব কাজগুলো ফেলে আপনারা এখানে দলে দলে উপস্থিত হন। হ্যাঁ, আমাদের আন্দোলন আপনারা খুব ভালোভাবে জানেন, যদি ইতিহাস আপনারা বিশ্বাস করেন, যে শেষ পর্যন্ত কোনো রাস্তা যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন একটা রাস্তা বেঁচে থাকে, সেটা হচ্ছে গিয়ে রাস্তা। সেই রাস্তায় আমরা বারবার নেমেছি, আবার নামছি, ভবিষ্যতেও নামব। কিন্তু অনেকজনেই ভাবেন যে আমাদের নেমে কি হবে। বারবার এই সরকার কোনো রকমভাবেই আমাদেরকে কোনো পাত্তা দেয় না। আর এই কারণে যদি আপনাদের এই মানসিকতা থাকে তাহলে আপনারা আসবেন, আপনাদের জন্য নয়, কারণ আপনাদের চাকরির খিদে নেই। বাবা মার প্রতি যে দায়বদ্ধতা, তাদের চোখের জল আপনাদের হৃদয়কে কোনোদিন টলায় না, আর টলাবেও না। নিজেদেরকে একেবারে অপদার্থ, একেবারে হচ্ছে কাপুরুষ, একটা কুলাঙ্গার অযোগ্য ছেলেতে পরিণত করেছেন বা মেয়েতে পরিণত করেছেন, যার কারণে আপনারা বারবার আসেন না, শুধু ওই অজুহাত দেন। কিন্তু আজকে এই গ্রুপে 9000 উপরে ক্যান্ডিডেট আছে। যদি আমরা বারবার যখন মিছিল ডাকছি, মহামিছিল ডাকছি, একবারও 10,000 কেউ এসছেন, কিন্তু চাকরির জন্য গ্রুপে বসে আছেন আপনারা। শুধু পরের লাঠি দিয়ে আপনারা যুদ্ধ জয় করবেন, কোনোদিন এটা হতে পারে না। তাই যখন অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রত্যেকটা জেলার যে অ্যাডমিন গ্রুপ আছে, সেই অ্যাডমিনরা এবং আমাদের আরও সহযোদ্ধারা যারা আপনাদের কাছে বারবার ফোন করছে, মেসেজ করছে, গ্রুপে মেসেজ করছে, হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে জানাচ্ছে, তখন আপনারা দেখছেন, এড়িয়ে যাচ্ছেন, কিন্তু একবারও দলবদ্ধভাবে একবারও আসছেন না আপনারা। যার কারণে আমরা আমাদের শক্তি আমরা কিন্তু দেখাতে পারছি না। হ্যাঁ, আমরা দেখিয়েছি, কিন্তু আমরা জানি যে আমরা সকলে কাজে ব্যস্ত, যার কারণে আমরা প্রত্যেক দিন যাওয়া সম্ভব নয়। কিন্তু একটা দিন তো আসা যেতে পারে যে যখন মিছিলটা হচ্ছে, আমরা কত হাজার ক্যান্ডিডেট আছে, আমাদের চাকরিটা দরকার, সেই সংখ্যাটা রাজপথে আমাদেরকে দেখাতে হবে, তিলোত্তমার বুকে আমাদেরকে দেখাতে হবে। তবে সরকার বুঝবে যে না, এখনো পর্যন্ত এরা হেলে যায়নি, এখনো পর্যন্ত এরা দমে যায়নি। সরকার তো চায় যে দীর্ঘদিন বসে থাক, একটা সময় এরা হতাশ হয়ে যাবে, এরা আর আসবে না, আমরা আমাদের স্বার্থ চরিতার্থ করব। আর আপনারা প্রত্যেকজন এই চিন্তাভাবনা নিয়ে বাড়িতে বসে আছেন। ক্ষমা করবেন। এরপর আমি মেয়েদের সম্পর্কে বলবো। অনেক মেয়ে আছেন যাদের বাবা মা কষ্ট করে পরিশ্রম করে মানুষ করেছে, এবং একটা হয়তো বয়সের ক্ষেত্রে একটা জায়গায় এসে আপনাদেরকে বিয়ে শাদী দিয়েছে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু তারা হয়তো আর বলতে পারে না আপনি একটা ভালো বরের সাথে একটা জীবন অতিবাহিত করেন, এবং সেখানে আপনি আপনার মাথা গুঁজে দিয়েছেন। কিন্তু একবার বিবেক চৈতন্য আপনার একবারও লাগে না যে ওই বাবা মা কতটা স্বপ্ন দেখেছিল, আমি কতটা স্বপ্ন দেখেছিলাম। আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি লড়াই করে আমি আমার সহযোদ্ধারা যখন কলকাতা রাজপথে নামছে, তখন আমি বলতে পারছি না আমার স্বামীকে, আমার শ্বশুর শাশুড়িকে যে আমাকে যেতে হবে একবার। আমার বাবা মার স্বপ্ন লুকিয়ে আছে ওখানে, আমার স্বপ্ন লুকিয়ে আছে ওই জায়গায়। আমি কষ্ট করে চাকরির পরীক্ষাটায় পাশ করেছি,
সেই যোগ্যতায় আমাকে চাকরি পেতে হবে, আর না হলে আমার জায়গায় অযোগ্যরা ঢুকে যাচ্ছে। যদি আপনাদের সত্যি একবার বিবেকে লাগে আর বাবা মার চোখের দিকে সেই ইতিহাসের কথা মনে থাকে যে দীর্ঘদিন কিভাবে অক্লান্ত পরিশ্রম করে ছোট থেকে বড় করেছে, যদি লাগে বিবেকে, তাহলে অবশ্যই এই মহামিছিলে আপনারা অংশগ্রহণ করবেন। আর একটা শ্রেণীর যারা আছে ছেলেরা, আমরা যারা ছেলেরা আছি, আমরা শেষ পর্যন্ত সব কিছু বিক্রি করে দিয়ে, মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা ওই বেসরকারি প্রতিষ্ঠানে, একটা স্কুলে আর টিউশনিতে জীবন অতিবাহিত আমরা যুক্ত করে দিয়েছি। কিন্তু বন্ধু, আপনাদেরকে আমি বলবো যে এই টিউশন আপনার 5 থেকে 8 বছর চলবে, যতদিন পর্যন্ত আপনার এনার্জি আছে। তারপর আপনাকে কেউ দেখবেই না সমাজে, লাতও মারবে না, হ্যাঁ হয়তো স্যার বলবে, কিন্তু আপনার জীবন যন্ত্রণায় আপনি দগ্ধ হবেন। সেই দিন আর কেউ ফিরে তাকাবে না যে আপনি কতটা মেধা ছিলেন আর কতটা ছিলেন না। তাই এখনও পর্যন্ত সময় আছে, যদি এই লাইভটা আপনার কাছে পৌঁছায়, আপনি আগামী 28শে মার্চ বৃহস্পতিবার আপনার বন্ধুবান্ধব যারা আছে সমস্ত কাজ গুছিয়ে ফেলে রেখে সকালবেলায় তল্পা নিয়ে বেরিয়ে পড়বেন। আর যদি না আসেন তাহলে ওই মুষ্টিমেয় কিছু ছেলে মেয়ে যাওয়া হবে, তারপর আমরা আবার রাত হবে, আবার ফিরে চলে আসব। আমাদের দাবি, ওখানে মিডিয়া থাকবে, এই মিডিয়ার মারফতে আমরা যে এখনও পর্যন্ত জীবিত আছি, আমাদের অস্তিত্ব এখনও যে আছে, আমরা জানিয়ে আসব। কিন্তু আমরা চাই যে হাজার হাজার চাকরি প্রার্থী ঢল নামুক, যে আমরা প্রত্যেক দিন তো যাই না, প্রত্যেক দিন তো যেতে পারি না, কিন্তু যখন সমস্ত অ্যাডমিনরা পরিশ্রম করে একটা পারমিশন নিয়ে এই আন্দোলনটা সংগঠিত করেছে, সেখানে আমাদের নৈতিক দায়বদ্ধতা আছে যে আমাদেরকে সেখানে যেতে হবে। তাই সকলের কাছে বারবার অনুরোধ করছি, আমাদের প্রত্যেকটা সদস্যরা গ্রুপে জানাচ্ছে এবং এর পরেও জানাবে, সময় বলে দেবে, বাসের রুট বলে দেবে, আপনারা অবশ্যই সেখানে হাজির হয়ে যাবেন। আমাদের সুবোধ মল্লিক স্কয়ার থেকে ওয়েলিংটন মোড় হয়ে হাজরা মোড় হয়ে আমাদের শহীদ মিনারে গিয়ে আমাদের মিছিল শেষ হবে। 12টা থেকে 4টে পর্যন্ত এই মিছিল হবে। আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, বারবার বলছি যে বিবেক চৈতন্যকে জাগিয়ে তুলুন, আর নিজেদের যে জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে এই সময়, আর কিভাবে আপনার জীবন থেকে সময়গুলো চলে গেছে, সেইগুলো মিডিয়ার সামনে, মিডিয়ার মারফত মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তথা রাজ্যবাসীর কাছে তুলে ধরা হোক। আপনি তুলে ধরুন, বাড়িতে বসে থেকে কিচ্ছু হবে না। এই মঞ্চ একদিন আমাদের প্রত্যেকজনের মুখে হাসি ফোটাবে, এই লড়াই আন্দোলন সবারই মুখে হাসি ফোটাবে, এইটুকু বলতে পারি। সারা রাত লাইভ করে বলা সম্ভব নয়, কিন্তু আমাদের এই আন্দোলনকে একেবারে নিভিয়ে দেওয়া যাবে না। আপনাদের প্রত্যেকজনের সহযোগিতায়, প্রত্যেকজনের উপস্থিতিতে আমাদের এই আন্দোলন, আমাদের তিলোত্তমার বুকে আমরা গর্জে উঠব, আমাদের হতাশা যন্ত্রণার কথা তুলে ধরব। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এর আগেও তুলেছি, উনি খুব ভালোভাবেই জানেন, কিন্তু আমাদের যে সুরাহা না হওয়া পর্যন্ত, আমরা এখনও পর্যন্ত যে রাস্তায় আছি এবং ভবিষ্যতে থাকব, সেই বার্তাটা কলকাতা রাজপথে তিলোত্তমার বুকে আমাদেরকে দিয়ে আসতে হবে। তাই সমস্ত রকম দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে নিজের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে, এবং সামনে আপনি চাকরিটা না পেলে, লড়াই করে না নিতে পারলে আপনার ভবিষ্যৎ পরিণতি কি হবে এবং সমাজে আপনার অবস্থানটা কোন পর্যায়ে যাবে, আপনি কিভাবে আপনার সময়টাকে, জীবনকে অতিবাহিত করবেন, আর ভবিষ্যতে কি পাবেন আর কি পাবেন না, তার পরিণতির কথাটা বিবেচনা করে এই লড়াই আন্দোলনে সামিল হন। প্রত্যেকটা জেলার সদস্যদের বলছি, প্রত্যেকটা জেলার অ্যাডমিন এবং সাধারণ যারা আমাদের সহযোদ্ধা যারা আছো, সকলেই একে অপরের সঙ্গে যোগাযোগ করে টিম তৈরি করে প্রত্যেকটা ব্লক থেকে, প্রত্যেকটা বুথ থেকে, প্রত্যেকটা জেলা থেকে সংগঠিত হয়ে সকালে সকালে নিজেদের মতো করে যোগাযোগ করে আমাদের এই আন্দোলনে, এই মহামিছিলে অংশগ্রহণ করুন। আর বেশি কিছু বলবো না, সকলেরই যথেষ্ট বুদ্ধি আছে, কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা আপনারা জানেন। আমি জানি এখনও পর্যন্ত কিছু ক্যান্ডিডেট আছে, তারা খুব ভালো বোঝে, বেশি বোঝে, মানে বলেও তাদের হবে না, তাদের চামড়াগুলো
গন্ডারের মতো একেবারে পুরু হয়ে গেছে, ভিতরে জং ধরে গেছে, তাদের চাকরির আশা ছেড়ে দিয়েছে। যদি কেউ চাকরি করিয়ে দেয় তাহলে তাদের উপরে ভরসা করে তারা চাকরি করতে চায়, আর সমাজে সমালোচিত হয়ে লাত খেয়ে তারা সামনের জীবনগুলো অতিবাহিত করবে এটুকু ধরেই নিয়েছে। তাদের জন্য এই লাইফটা নয়। কিন্তু যাদের, আবার বলছি, যাদের নিজের স্বপ্নের প্রতি, নিজের সঙ্গে যে বঞ্চনা করা হয়েছে সেই অধিকার বুঝে নিতে, বাবা মা পরিবারের মুখে হাসি ফোটাতে, তাদের অক্লান্ত পরিশ্রমের মূল্যগুলো ফিরিয়ে তো আমরা সম্পূর্ণ দিতে পারি না, কিন্তু যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জন্য যারা মনে করছেন তারা এই মহামিছিলে আসবেন। এবং আমরা চাই প্রত্যেকটা জেলার অভিভাবক পর্যন্ত যারা আছেন তাদের অভিভাবককে আপনারা নিয়ে আসুন, এবং এই লাইভের মাধ্যমে যারা প্রগতিশীল মানুষ, বুদ্ধিজীবী মানুষ এই লাইভটা শুনছেন, আমাদের জীবনের 10টা বছরের যে বঞ্চনা, অন্ধকার এবং শিক্ষা ব্যবস্থার যে অন্ধকার, এলিমেন্টারি যে এডুকেশন যেটা ভেঙে গেছে সেটা যাতে বেঁচে থাকে, তার জন্য আপনাদেরকেও আহ্বান করছি, আপনারা আমাদের এই মহামিছিলে অংশগ্রহণ করবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং রাজ্যের শিক্ষা সংস্কৃতি, আমাদের যে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্য থেকে এগিয়ে ছিল সেটা যাতে বজায় থাকে, এগিয়ে যায়, সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের এই মহামিছিলে অংশগ্রহণ করুন। এবং আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের যে দীর্ঘ 10 বছরের যে বঞ্চনা, সেটা গেজেট রুল, কলকাতা গেজেট 2016 20 সেপ্টেম্বর তার 8(3)B রুলসকে মেনে সমস্ত আপডেট সিটে আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের দ্রুত ইন্টারভিউ নিয়ে সেই কলঙ্কিত অধ্যায়ের যাতে অবসান হয়, তার জন্য সকলে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত রেখে একসঙ্গে মহামিছিলে গর্জে উঠে আমাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তথা রাজ্যবাসীর কাছে তুলে ধরব আমাদের। এবং আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দায়বদ্ধ, বারবার যখন তিনি বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি নিশ্চয় তার প্রতিশ্রুতি মিথ্যাতে পরিণত হবেন না। তিনি তিনার রাজনৈতিক যে কেরিয়ারের যে 10টা বছর আপার প্রাইমারির যে কলঙ্ক আছে সেই কলঙ্ক মোচন করবেন এবং তিনি হস্তক্ষেপ করবেন। কারণ আমাদের এই 10টা বছর নিয়োগ না করে সরকার কোটি কোটি টাকা বাঁচিয়ে সেই টাকায় জনকল্যাণমুখী কাজ করে ভোটে জিতে বেঁচে আছেন। সেই ভোট পাওয়ার পিছনে আমাদের এই চাকরি প্রার্থীদের, আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবদান আছে। আমাদের টাকাতেই সরকার বারবার নির্বাচিত হয়েছে। এটা সরকার কখনোই ভুলে যেতে পারে না, অস্বীকার করতে পারে না। কারণ আমাদের যদি আমরা চাকরিতে নিয়োগ পেতাম তাহলে কোটি কোটি টাকা আমাদের শিক্ষা ব্যবস্থার পিছনে খরচ হতো, কিন্তু সেইটাকে স্টপ করে রাখা হয়েছে। আর আমরা বালিশে ডুকরে ডুকরে কান্না করেছি, আমাদের বালিশ ভিজে গেছে। আমাদের সেই টাকাতে সরকার বেঁচে আছে, সরকার টিকে আছে, এটাও আমাদের অবদান। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আপনি আমাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার অন্তত এইবার মুখে হাসি ফোটান। 10টা বছর অনেক ছেলে খেলা হয়েছে আমাদেরকে নিয়ে। স্কুল সার্ভিস কমিশন বারবার গিয়ে বাহানা দিচ্ছে এবং স্কুল সার্ভিস কমিশন বারবার বলছে যদি সরকার সিটটা দেয় তাহলে আমরা সেই সিটে নিয়োগ করতে বাধ্য, আমরা সেই নিয়োগটা করব। তাহলে আজকের দিনে যদি সরকারের উকিল গিয়ে কোর্টে গিয়ে যদি এই সিটের কথা না বলে তাহলে জানতে হবে, এবং আমরা জানি ক্যাবিনেটে পাস হলে তবেই কিন্তু সেইটার কোর্টে গিয়ে পর্যন্ত বলা হয়। আর যদি সেটা না হয় তাহলে জানতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদেরকে একেবারে স্টিল হাতে করে আমাদের একটা জেনারেশনকে আপনি শেষ করে দিলেন। এবং প্রত্যেকটা গ্রামে এই ছেলে মেয়েগুলো কিন্তু ঘুরে বেড়াবে। হ্যাঁ, ইতিহাসের সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পালাবদল হবে, সেই দিন কিন্তু এই দলকে আমাদের মতো জেনারেশন, আমাদের মতো পরিবার পরিজনগুলো কিন্তু ছেড়ে কথা বলবে না। যে এই সরকারের আমলে 10টা বছর এদের জীবন থেকে কেড়ে নেওয়ার পরও কোনো এসএসসি পরীক্ষা হয়নি, প্রাইমারিতে একাধিকবার পরীক্ষা হয়েছে, ওদের সাথে ইন্টারভিউ হওয়া সত্ত্বেও এদের পরীক্ষার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। 10টা বছর কেড়ে নিয়ে এদের বয়সগুলো শেষ করে দেওয়া হয়েছে।
কেউ ক্ষমা করবে না, এটা কিন্তু খুব বাস্তব। আর তার পাশাপাশি কি হবে, এই 10টা বছর যে শিক্ষা ব্যবস্থাগুলো শেষ হয়েছে, সেখানে যারা চাল ডাল পেয়েছে, সবুজ সাথী পেয়েছে, স্কলারশিপ পেয়েছে, 10,000 টাকার ফোন পেয়েছে, আইফোন পেয়েছে, কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি, আপনি খুব ভালোভাবে জানেন যে তাদেরকে ভুরি ভুরি নাম্বার দেওয়া হয়েছে। আমরাও কম বেশি টিউশনির সঙ্গে যুক্ত বা আমরা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, বাচ্চাদের একটা লেখার মতো ক্ষমতা নেই। সেখানে বলা হয় কি যে পাস করিয়ে দিতে হবে। আমরা জানি যে তারা জীবনে চাকরির পরীক্ষায় জীবনে চাকরি পাবে না। অর্থাৎ প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা আবার সেই কোথায় যাবে, সেই মাঠে ঘাটে টোটো চালাবে, রাজমিস্ত্রি করবে, এটা তাদের ভবিষ্যৎ। কিন্তু সেই দিন গিয়ে প্রত্যেকটা অভিভাবক এবং যাদেরকে আপনি ওই ট্যাব দিচ্ছেন, যাই দিচ্ছেন না কেন, তারা কিন্তু একদিন বলবে ওই সরকার আমাদেরকে ট্যাব দিয়ে শেষ করেছে, মিড ডে মিল দিয়েছে কিন্তু উপযুক্ত শিক্ষক দেয়নি, আমাদের মেরুদণ্ডগুলো শেষ হয়ে গেছে। সেই দিন কিন্তু সমালোচনা উঠবেই। আমরা বিরোধিতা করছি না যে আপনি ওই যে কাজটা করছেন ওটা খুব ভালো কাজ, কিন্তু তার সঙ্গে এই রাজ্যের প্রত্যেকটা ছেলে মেয়ে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এর পরের জেনারেশন যারা পাস করে বেরিয়ে গেল তারা কিন্তু কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। পশ্চিমবাংলার যে শিক্ষা ব্যবস্থা, যে ঐতিহ্য, যেখান থেকে হাজার হাজার ছেলেমেয়েরা বড় বড় দেশে তারা কাজ করে, তারা চাকরি করে, সেই সংখ্যাটা পশ্চিমবাংলায় কিন্তু কমে যেতে বসেছে। এই ইফেক্টটা এবার পড়তে শুরু করবে, সেটা চলুক, সেই দিন আপনার সমালোচনা হবে। তাই আমরা বারবার বলছি যে আপনি ওই প্রকল্পগুলো আপনি চালু করেন, কিন্তু তার সঙ্গে দীর্ঘ 10টা বছর আপার প্রাইমারি নিয়োগ হয়নি, হাজার হাজার শূন্যপদ, 8,000 মতো স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক স্কুল ধুঁকছে, একটা দুটো শিক্ষকে চলছে, কেরানি পর্যন্ত, ডি গ্রুপের স্টাফ পর্যন্ত গিয়ে ঘন্টা বাজানো বাদ দিয়ে তারা কি ক্লাস নেয়। এই হচ্ছে কি রাজ্যের শিক্ষা ব্যবস্থা। অথচ আমরা যোগ্য চাকরি প্রার্থীরা আছি, MA BEd করে টেট পাস করে বসে আছি, আমরাই সেই স্কুলের ছেলে মেয়েদেরকে টিউশন পড়াই, আমাদেরও কিন্তু অবদান আছে। আমরা এখনো পর্যন্ত আছি বলে তারা ন্যূনতম স্কুলে গিয়ে অন্তত 2 কলম লিখতে পারে। কিন্তু আজকে যদি আমরা স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পাই, সেখানে গিয়ে সেই ছেলে মেয়েকে যোগ্য আমরা পড়াশোনা করাতে পারবো, তারা বড় হয়ে উঠতে পারবে, সেই ফ্যামিলিগুলো, সেই পরিবারগুলো নতুন করে স্বপ্ন দেখতে পারবে, সেই স্কুলগুলো বেঁচে উঠবে, জীবিত হয়ে উঠবে, সজীব হয়ে উঠবে, প্রাণবন্ত হয়ে উঠবে। আজকে 10টা বছর শিক্ষা ব্যবস্থার হাল একেবারে তলানিতে গিয়েছে। তাই এই অভিশাপটা আপনি নেবেন না, এই বেকারদের অভিশাপটা আপনি নেবেন না। এখনো সময় আছে যে না, অন্তত আমরা আবার বলতে পারবো, আমাদের পরিবার পরিজনগুলো বলতে পারবো যে 10টা বছর কেড়ে নেওয়ার পরও শেষ পর্যন্ত এই চাকরি প্রার্থীদেরকে একটা বৃহৎ সংখ্যক নিয়োগ করেছে। যেখানে প্রাইমারিতে 70 থেকে 80,000 নিয়োগ হতে পারে, সেখানে 50,000 অন্তত নিয়োগ করে উনি দেখিয়ে দিয়েছেন যে উনি পারেন। আর যদি না পারেন তাহলে আপনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রীতে পরিণত হবেন। আমরা বিরোধিতা করছি না, আপনি এটা করে দেখান, আপনি আইকন হন যে না আমি করে দেখিয়ে দিয়েছি। যেহেতু জীবনে আমি 10টা বছর খুব কান্না করিয়ে নিয়েছি, খুব রাস্তায় ওদেরকে আমরা হাঁটিয়ে নিয়ে বেরিয়েছি, অনশন করে নিয়ে বেরিয়েছি, সব করিয়ে নিয়েছি। তারপর ওদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে, মেরেছে, গালিগালাজ করেছে, তারপরও তাদের অন্তত যোগ্য জায়গাটা, স্কুলটা তাদেরকে আমরা দিয়েছি। আর সেইটা নিতে গেলে আমাদের বন্ধু সহযোদ্ধাদের বলছি আপনারা রাস্তায় নামুন। এমনি এমনি কিছু হবে না। যখন কুম্ভকর্ণের ঘুম ভাঙে না তখন বারবার তাকে গিয়ে জাগাইতে হবে। আর সে জাগানোর জন্য আমরা বারবার সংগঠিত হচ্ছি। কিন্তু আপনারা বারবার এই গ্রুপে লাইভ শুনছেন, পোস্টার দেখছেন, সব কিছু দেখছেন, কিন্তু বাড়িতে বসে থাকেন। মেরুদণ্ডগুলো একেবারে শেষ হয়ে গেছে। তাই বলবো, মেরুদণ্ড সোজা করে বন্ধু করজোড়ে অনুরোধ করছি, আগামী 28শে মার্চ বৃহস্পতিবার 12টার সময় সুবোধ মল্লিক স্কয়ারে আপনারা উপস্থিত হবেন। ধর্মতলা থেকে শিয়ালদা থেকে ধর্মতলাগামী যে বাসগুলো আছে, ওই ধর্মতলাগামী বাসগুলোতে গিয়ে আপনি ওয়েলিংটনে নামবেন। ওখান থেকে আপনারা মিছিলে সামিল হবেন বা ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন যে সুবোধ মল্লিক স্কয়ারটা কোথায়।
ওখান থেকে আমাদের বেলা 12টার সময় মিছিল বার হবে এবং 4টে পর্যন্ত আমাদের ওই মিছিল চলবে। এবং আপনি আপনার যে বঞ্চনার কথা একটা আর্ট পেপারে আপনি লিখে আনবেন, বুকের কাছে ধরে, তারপরে মিডিয়া থাকবে, সেখানে দেখাবেন, জানাবেন, রাজ্যবাসী জানুক, দেখুক যে 10টা বছর কীভাবে আপনার জীবন থেকে কি হয়েছে কি না হয়েছে। প্রত্যেক চাকরি প্রার্থীর কাছে অনুরোধ করছি যে আপনারা এই জিনিসটা করবেন, লিখে নিয়ে আসবেন, মিছিলে সকলের সঙ্গে দেখা হবে। আর লাইভ দীর্ঘায়িত করছি না, আবার অনুরোধ করছি যে আপনারা সব পিছুটান ফেলে একটা দিন আবার যখন ডাক পড়েছে সেই ডাকে সকলকেই আসতে হবে। এইটুকু বলেই আমি আমার লাইভ শেষ করছি। ধন্যবাদ।